ওসমান হাদির খুনি ফয়সাল এইমাত্র ভারতে গ্রেপ্তার। মিশন সাকসেস করে ইন্টারে চলে আসছি। থ্যাঙ্কস বাংলাদেশ আর্মি, পুলিশ, বিজিবি, ডিজিএফআই, সেলুট। ওসমান হাদি তো শেষ, কই দিন মনে রাখবা, কই দিন তার কথা বলবা। তারপর তো আমরাই দেশে আসবো, দেশের ফুল কন্ট্রোল নিব, তখন পাবলিক স্লোগান দিবে ফয়সাল ভাই, ফয়সাল ভাই। 4,000 কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। ফকিন্নির বাচ্চারা এই জুলাই গণ অভ্যুত্থানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা চাইলে এই উপদেশটা 2-3 দিনে দেখুন সময় নামাইতে পারি, উঠাইতে পারি। খালি সময়ের অপেক্ষা করেন, দেখাইতেছি খেলা কারে কয়। আমাকে যদি একটু সুযোগ দাও, আমি বাংলাদেশে খালি উন্নয়ন করবো, এই বাংলাদেশের সেবা করার যদি সুযোগ পাইতাম, সারা দাওয়ার বাচ্চা সিটা। প্রিয় দর্শক, ইতিমধ্যে বেরিয়ে আসছে ফয়সালকে ভারতে পাঠাতে নাকি সাহায্য করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর যার কারণেই ইতিমধ্যে গ্রেপ্তার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো কেন আসলে ওয়াকারুজ্জামান এই খুনি ফয়সালকে ভারতে পালাতে সাহায্য করলো, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এমনকি ওসমান হাদির খুনি ভারতে কিভাবে ধরা পড়লো, সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে মারার একমাত্র আসল রহস্য জানলে প্রিয় দর্শক আপনার চোখ কপালে উঠবে। তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। ফকিন্নির বাচ্চারা এই জুলাই গণ অভ্যুত্থানে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা চাইলে এই উপদেশটা 2-3 দিনে দেখুন সময় নামাইতে পারি, উঠাইতে পারি। খালি সময়ের অপেক্ষা করেন, দেখাইতেছি খেলা কারে কয়। আমাকে যদি একটু সুযোগ দাও, আমি বাংলাদেশে খালি উন্নয়ন করবো, এই বাংলাদেশের সেবা করার যদি সুযোগ পাইতাম, সারা দাওয়ার বাচ্চা সিটা। আর বাড়ি গিরাও করবো, কি করবো? ওই শালা পদত্যাগ করবো, শালা পদত্যাগ করলেই দেবো না। অমুক উপদেশটা আজকে অমুক রাজনৈতিক দলের নেতাকে পিটানি হচ্ছে, গণদোলাই দেওয়া হচ্ছে। এই শালারা জুলাইরে বিক্রি করছে। আরে ভাই, আগে স্যান্ডেল পড়তো, আর এখন কি পরে? হাদি ভাইয়ের মানে শহীদ হাদি ভাই হত্যাকারীকে যদি পাওয়া যায়, স্যার বড় ধরনের একটা রাঘব বল পাওয়া যাবে। কোন সেই রাঘব বল, কার মাধ্যমে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, এটা হলো আমার প্রথম পয়েন্ট। এই জন্যই মানে যারা বাংলাদেশকে ভালোবাসে না, বা যারা হাদি ভাইয়ের খুনিদেরকে প্রকাশ্যে আনতে চায় না, বা আনলে হাদি ভাইয়ের খুনিকে প্রকাশ্যে আনলে থলের বিরার বেরিয়ে পড়বে, ওই শালারা চায় না যে হাদি ভাইয়ের খুনি গ্রেপ্তার হোক। সত্যি কথা। সেই জন্য আমাদের মনে হয় যে এখন মানে আমি আজকে ঘোষণা করি, প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে 18 কোটি টাকা দিব, যদি হাদি ভাইয়ের খুনিকে কেউ আমাদের হাতে জীবিত দিতে পারে। 1 টাকা করে সারা বাংলাদেশের মানুষ দিবে না ভাই, বলেন? অবশ্যই দিবে। যদি 1 টাকা করে আমরা যদি দেই, তবু আমরা জানি যে যদি ভারতে থাকে, ভারতের লোকজন হলো খুব লোভী। কেননা আমি অনেক আগে, আমি ক্যান্সারে যখন ছিলাম, মানে অসুস্থ যখন আমার ছিল, তখন চেন্নাই ট্রিটমেন্ট করেছিল, টাকার জন্য সব করতে পারে। তো এই ভারতের এই সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই বলতেছি আপনাদেরকে, ওরা যদি এই মেসেজটা দেখে, ওরাও যদি এই হাদি ভাইয়ের খুনিকে পায়, আমরা সারা বাংলাদেশের মানুষ 1 টাকা করে দিব। 18 কোটি বাংলা মানুষ আছে, 18 কোটি টাকা হবে, তবু হাদি ভাইয়ের খুনিকে আটে ব্যাপারে হলো এই শালা কুলাঙ্গার আসিফ নজরুল। চিনেন তোরে নাকি? চিনে দিতে ওই শালা কুলাঙ্গার আসিফ নজরুল, ওর ভিতরে হলো ভূতের ভিতরে সরিষা ফুল। ওই শালা করছে কি শুনেন, ও বলে কি আমি লিগ ধরার সর্বোচ্চ চেষ্টা করি, অথচ ওর যে শাশুড়ির নাম কি, শাওন আফরোজ না? শাওন আফরোজ, ও হলো ফেদিস্টের দালাল। ও আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করে, ও আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে কূটনীতি করে, বিভিন্ন রকম এখনো পোস্ট করে কিনা দেন। ও তো নিজের শাশুড়িকে এখন অ্যারেস্ট করাতে পারে না, পক্ষে নিয়ে কাজ করে, তো অন্যান্য ফেসিস্ট কেমনি অ্যারেস্ট করবো? আর ও এর আগে কি বলছিল, হে আল্লাহ, আমাকে যদি একটু সুযোগ দাও, আমি বাংলাদেশে খালি উন্নয়ন করবো, এই বাংলাদেশের সেবা করার যদি সুযোগ পাইতাম, সারা দাওয়ার বাচ্চা সিটা। এখন তোর উন্নত জীবন পায় সেরা, মানে ভাই কাঁদতে হয় ভাই, খুব কষ্ট হয় ভাই, বুকটা ভাইটা হাদি ভাইয়ের জন্য। ওই শালা করে কি, আমার হাতে তো কোনো কিছু করার নাই, এটা। আরে ভাই, তোর তখন মজা লাগে, সরকারি প্রোটোকল পাস, ভালো ভালো খাবার পাস, ভালো ভালো গাড়ি পাস, সব কিছু পাস। আরে ভাই, আন্দোলন করে মর হলো আমার কৃষকের ছেলে, আমার হচ্ছে আমজনতা, আমার মাদ্রাসার ভাইয়েরা, আমার সাধারণ মানুষ, গার্মেন্টস শ্রমিক, আমরা ছাত্ররা, আর তুমি শালা বৈশা ভাল ফালাও না, তোমার লেগের উড়াইছি। এরে বলি কি, এরে পাইলে পিটায় ওর আন্ডার ওয়ার খুইলা এই বাংলাদেশ। আর ওই শুনেন ভাই, আপনারা বলি, ওর পাসপোর্টটা কই আছে না, ওর পাসপোর্টটাকে অ্যাটাক করতে দিব, যেন ওই শালা পালাইতে না পারে। যতটুকু তথ্য আছে, ওই শালা পালাইতে চেষ্টা করে। ওই হালাই না পালাইতে পারে, ওই শালা যদি মনে করি ওই শালা পদত্যাগ করে পারে, ওর বাড়ি ঘিরাও করবো, কি করবো? ওই শালা পদত্যাগ করবো, শালা পদত্যাগ করলেই দেবো না, ওই শালার পথে যেটা করবো, ওই শালা জবাব দিব, ওই কি করছে এতদিন থেকে, ওই কই দুর্নীতি করছে, ওর দপ্তরে কারা ছিল, কেন বড় বড় আওয়ামী লীগের দোসররা এই পিপিদের মাধ্যমে, পিপিদেরকে চিনেন, শালা পিপিরা হলো
ওই পিপিরা টাকার বিনিময়ে ওই আসামিদেরকে জামিন করে দেয়। আরে ভাই পুলিশের দোষ, পুলিশ আসামি ধরে পিপি জামিন করে। আপনার কলসি হলো ফোটা, যতই পানি দেন আরে ভাই কলসি কি ভরবো ভাই? আগে কলসির ফোটা বন্ধ করতে হইব, আগে আসিফ নজরুলের শপথ করতে হইব যে না আসামি ধর্ম আর ছাড়বো না, জীবন দেবো কত বছর ওই শালাপুতে করে কি, ওই শালাপুতে করছে কি ফোটা দেখছে পানি পড়তেছে, তার মানে সমানে জামিন হইতেছে, জামিন হওয়া দরকার আছে। আরে লীগের তো সবচেয়ে বড় অপরাধ হলো এই সারা বাংলাদেশে 2000 ছাত্র হত্যা করছে, এর থেকে আর কোনো প্রমাণ লাগে? আরে ভাই আপনার ভিডিও তো দেখেন নাই, আমরা কি দেখি নাই কেমনে আমাদের ভাইদেরকে পঙ্গু করে রাখছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো পা নাই, কারো ঠ্যাং নাই, এইগুলো করছে, এরপরে কি আর কোনো প্রমাণ লাগে? আর লীগের লোকজন কতগুলো বাইনচোদ, কতগুলো চোদ আছে বিভিন্ন রাজনীতিতে আছে, সবগুলা যারা লীগকে, আমি বাংলায় কইতাছি, যারা লীগকে পূর্ণবাসন করতেছে সবগুলো বাইনচোদ, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, এই বাইনচোদ গুলোর পিড়ায় হাড়ির তক্তা বানানো দরকার। এত আর হচ্ছে আর যারা ইন্ডিয়ারে ভয় পায় না, ওদেরকে মনে হয় কি যে ওদের ইন্ডিয়া হলো বাপের বাড়ি, তোরা বাপের বাড়ি দেয়, মামার বাড়ি থেকে লাভ নাই, মামার বাড়িতে ভাড়াটাও আছে, ভাড়া থাকিয়া মামার বাড়ির ভাড়া থাকিয়া বাপের বাড়িতে তথ্য দেশ, এই মামার বাড়িতে থাকতে হবো না, তোরা বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি কই ইন্ডিয়া। এটা হলো আমাদের কথা। আর হাদি ভাইয়ের খুরিদেরকে মানে ধরতে হবে কি, ওই শালা কালকে কইছিল প্রেস ব্রিফিং 90 দিন থাকবোই তো, মাত্র জানুয়ারি 12 তারিখ নির্বাচনের তশফিল যদি ঘোষণা হয়, ফেব্রুয়ারি সময় আছে 2 মাস, ওই হালার ফুতে নির্বাচনের পরে কেড়ায় নাই, ওই হালা ধরবো কেমনে? ওই হালার ফিরাবেন ওই হালার এমন ফিরান এই ফিরানি খাওয়া যাবে শালা, ঠিক হয়? মানে আমি কখনো ভাই তো ভাষা খারাপ করি না, কিন্তু ভাই হাদি ভাইয়ের মৃত্যুর পরে ভাই বিশ্বাস করেন, হাদি ভাই এমন একজন কণ্ঠস্বর ছিল, হাদি ভাইরে না মানে 100 বছরকে 1000 বছর গেলে ওইরকম একটা হাদি হবে না, হবে? আপনারা বলেন 1000 বছর পরে একটা হাদি জন্ম নিবে না বাংলাদেশ থেকে? হাদি ভাইয়ের কি ছিল না, সততা, দক্ষতা, আন্তরিকতা, অভিজ্ঞতা, ইসলামিক মাইন্ড থেকে শুরু করে সবকিছুই তার ভিতরে ছিল। কি ছিল না তার ভিতরে? শুধু সে একটাই কাজ করতো, ভারত ভিতরে বিরোধী কথা বলে যেত, যেটা আমরা এখন বলে যাব। আরে ভাই ভারতের আমরা ভয় পাই? আরে ভাই ভারত যে শক্তি নিয়ে চলে ওগুলো আমরা নিয়ে এসে পারবো ভাই, প্রয়োজনে ভারতের অ্যাটাক করার জন্য চীনের সহযোগিতা নিবো, পাকিস্তানের সহযোগিতা, চীনের সহযোগিতা নিবো, নিয়ে ভারতের অ্যাটাক করবো প্রয়োজন করলে। আরে ভাই ভারতের আমরা ডরাই নাই, বাল দাও ডরাই না। আমার পরশুদিন যে আমার মোবাইলে স্ক্রিনশট আছে দেখাই, পরশুদিন আমাকে ভারতীয় একটা নাম্বার থেকে ফোন দিছে, ফোন দিয়ে বললো যে আমি যে শাহবাগে আমি কর্মসূচি দিয়েছিলাম যে ভারতের সকল পণ্য আমরা বয়কট করব, তারা কি থেকে আমার ইন্ডিয়ান নাম্বার থেকে দেন হুমকি দিছে। এই হুমকিরে আমি ইন্ডিয়ান নাম্বার, এই হুমকির চুদলিং পং করে দিব। এই হুমকি নিয়ে আমরা এই যে ভিতরে আসতে দেখছেন, এটি সব বীর, এগুলো সব জুলাইয়ের সৈনিক, এরা মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে। দৈনিক জুলাইয়ের সৈনিক যারা, তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর যে চুদের দলগুলারে কইতেছি নরাই জেলাটা বিক্রি করছস, যারা বিক্রি করছস না বাংলার মাটি তখন যাই না, তখন যে পাবলিক কেমনে পিটাইবো, আমি হাসতে দিকে লেগা ওদেরকে যেদিন ভাই পিটানি হইবো ভাই, আমি টেলিভিশনে বইয়া ভাই ওদের পিটানিটা দেখে ভাই আমার মনের জ্বালাটা ভাই মিটবো ভাই। ওদের পিটানি যেদিন ভাই আমি নিজের চোখে টিভিতে আপনারা নিউজ করবেন যে আজকে অমুক উপদেষ্টা, আজকে অমুক রাজনৈতিক দলের নেতাকে পিটানি হচ্ছে, গণদোলাই দেওয়া হচ্ছে, পিটাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা, আন্দোলনতা ভাই, এটা দেখে আমি এত মজা পাবো ভাই, এই দিন ভাই আমার শান্তি হইবো ভাই। এই শালারা জুলাইরে বিক্রি করছে। আরে ভাই আগে স্যান্ডেল পড়তো, আর এখন কি পরে? এই জুলাই গণ অভ্যুত্থানে কোটি টাকার মালিক হয়ে গেছে। আগে আসিল ফকিন্নির বাচ্চারা, আর কোটি টাকার মালিক। আর এই উপদেষ্টারা আগে কি কাপড় চোপড় পড়তো, কেমনে চলতো? আরে ভাই গদির মধ্যে বইয়া, গদির মধ্যে বৈশা শালারা লড়তে চায় না। আরে তোর বাপ দাদার সম্পত্তি, আমরা জনগণ হলো শক্তি, আমরা আমাদের হাতে বাংলাদেশ, আমরা চাইলে এই উপদেষ্টা 2-3 যে কোনো সময় নামাইতে পারি, উঠাইতে পারি, খালি একটু সময়ের অপেক্ষা করেন। দেখাইতেছি খেলা কারে কয় 26 তারিখের পরে খালি 100 একদম খাই ফেলাম, আমার কথা মানে ওইটা না, আমি একদম খাই ফেলাম, একদম বলে দিলাম। আর পিঠে আমরা একটু থাকবো না ভাই আজকে ভাই। শুনেন শুটার ফয়সাল্লাহ, আরে ভাই স্বরাষ্ট্র আমার মনে হয় কি জানেন, স্বরাষ্ট্র শুনেন, স্বরাষ্ট্র উপদেষ্টারা যদি ধরে ফেলে না, মানে আসামিরা ধরে ফেলে, তাহলে থলের বিলাল বের হয়ে পড়বো ভাই। এটার ভিতরে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত থাকতে পারে, আমার কাছে মনে হইতেছে। যদি জড়িত থাকে তাহলে বাংলাদেশের মানুষ যে পরিমাণে খেপা, আমাদের হাদি ভাইকে যে পরিমাণ ভালোবাসে, যদি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাম ভাই আয় পরে ভাই, ওর 14 গোষ্ঠীর তো স্বপ্ন মনে করুন চুদলিং হয়ে দেবো ভাই। উপদেষ্টার ভূমিকা না মানে ভাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সবটাই দেখে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই পুলিশ বাহিনীদের কথা বলেন, আর্মি বলেন, বিডিএ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী, এটির হেডকে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা তো শালা অর্ধপ, এটা বিকলঙ্গ, প্রতিবন্ধী লেহেন, প্রতিবন্ধী শালা প্রতিবন্ধী। এই হালার ভূমিকা আছে। আলু পেঁয়াজ লবণ কম হয়েছে কিনা, আর কিছু না, ড্রেস ঠিক আছে কিনা, ওই হালারে পদত্যাগ করতে থাকে, আমরা করাইতেছি। কি করলাম এটা পদত্যাগ আমরা করাইতেছি, ওই বাইন আপনি নিউজে
যদি আরো 72 লোক আগে ঘন্টা আগে কইছিলাম তুই পদত্যাগ কর, তুই যদি ওর যে বাসভবনটা আছে ওর বাসভবনে ওর যে টাইনা সিস্টে পদত্যাগ করাবো, ওই হালার ফুট কেমনে দেবো? আমরা কি বাল ফালাবো বইয়া? আমরা কি বাংলাদেশে থেকে বাল ছিড়মু? ওই কেমনে দেবো? ওরে কি যাইতে দিমু? আরে ভাই হাদি ভাইয়ের খুনি যে ভারতে গিয়েছে আপনি কি শিওর? এক এক জায়গা থেকে এক তথ্য হইতেছে, আমাদের কিছু মনে হইতেছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মানে টিম আছে, টিম মেম্বাররা জড়িত, ডিজিএফআই বলেন 12,000 আছে, শালারাও জড়িত, এটার মধ্যে আছে নাহলে এই মেয়ে ভাই ভারতে যাইবো। যে পরিমাণের আমাদের তথ্য ছিল আমরা যেভাবে দেখছি, আমার কাছে মনে হয় কি এই গভর্নমেন্টের যে উপদেষ্টার থেকে কোন প্রোটোকল পায় কোথাও লুকাই টুকাই রাখছে, আর নাহলে কি একটা অর্ধ উপদেষ্টা কালে কয় কি খুনি কোথায় আছে এটা যদি জানতাম তো ধরেই ফেলতাম, তো তুমি বাল ফালাও। আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন, না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না, কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে, আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোনো দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। 2 নম্বর, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না, কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। কাজে আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই, এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলালি করে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। 3 নম্বর, আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন, না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না, কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে। কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন, সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে
তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, এই দায়িত্ব জনগণকেই নিতে হবে। এই কটি কথাই আমি আজকে বলতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, ফরিয়াদ করছি, আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনায় ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তবে আরেকটি কাজ বাকি আছে। ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন। শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফ্যাসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং ভারতীয় আধিপত্যের তাবেদার জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি, গুম খুন ও গণহত্যাকারীদের দল, ভারতের মদস্পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী, কালচারাল ফ্যাসিস্ট কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনোই সহযোগিতা করব না। আইনের শাসন, জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকব। এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। যখনই কোনো স্বৈরতন্ত্র আবার আমাদের বুকের উপরে চেপে বসার চেষ্টা করবে, তখন আমরা এইভাবে জাতীয় ঐক্য আবার আমরা গড়ে তুলব। বন্ধুরা, ওসমান হাদি তিনি তার যে জীবন আশঙ্কা ছিল, বহুবার এটা নানাভাবে এটা ব্যক্ত হয়েছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, বারবার করে তার জীবন আশঙ্কা দেখা দেওয়ার পরেও কি ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন? দিনে দুপুরে নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টা না যেতেই সেগুনবাগিচা আমাদের অফিসের কাছেই কয়েকশো গজ দূরে হবে, তার উপরে যেভাবে হামলা আক্রমণ হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় তাকে হত্যা করবার জন্য ঘাতকেরা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এই হত্যার চেষ্টা তারা চালিয়েছে। এর দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রহণ করতে হবে। এভাবে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো সুযোগ নাই। আমি বিস্মিত হয়েছি, তিনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির ঘাতকদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। প্রকারান্তরের মধ্য দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না। যদি এটা হয়ে থাকে, অনতিবিলম্বে আপনার দায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। আমরা সবাই কি একমত তার ব্যাপারে? আমরা সবাই তার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত কি যাওয়া যাবে? নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে না।
আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই দায়িত্ব স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে। 2 নম্বর কথা, নির্বাচন কমিশনার বলেছেন একটা বিচ্ছিন্ন ঘটনা, হাদির উপরে হামলা, ঠান্ডা মাথায় খুবই কুল হেডেড একটা পরিকল্পিত হামলা আক্রমণ। প্রধান নির্বাচন বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মেরে কিভাবে ফয়সাল ভারতে পালিয়েছে। তো ভারতে পালানোর ফলেই সবাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দোষী সাব্যস্ত করতেছে, কেননা চারিদিকে এত সেনাবাহিনী থাকা সত্ত্বেও কিভাবে ভারতে পালায় এই ফয়সাল। দেশের কি কোনো সিকিউরিটি নেই? কেউ একজনকে মেরেই দেশ ছেড়ে পালিয়ে যাবে, এইটা সম্ভব? সবাই বলতেছে শরীফ ওসমান হাদিকে মারা টোটালি একটা প্ল্যান করে মারা হয়েছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।